আমার এই রহস্যবাড়ি চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখ আর বেল বাটন প্রেস কর, তাতে নোটিফিকেশন পাবি। লাইক কর, শেয়ার কর, কমেন্টস করতে ভুলবি না যেন। ম্যালেরিয়ার মতো ছ্যাঁচড়া অসুখ পৃথিবীতে আর কিছু আছে কি? শখ করে সেদিন ঢাকুরিয়ার লেক দেখতে গিয়েছিলাম সন্ধ্যার একটু আগে। হঠাৎ কাঁপুনি দিয়ে আমার জ্বর এলো। সে কি যে সে জ্বর, যে সে কাঁপুনি! না পারি দাঁড়াতে, না পারি বসতে। একেবারে ঘাসের উপর পড়লাম শুয়ে। কি শীত রে বাপ! পা থেকে মাথা পর্যন্ত চাদর মুড়ি দিয়ে কাঁপতে কাঁপতে কেমন যেন আচ্ছন্নের মতো হয়ে রইলাম। সেইভাবে কতক্ষণ যে ছিলাম ভগবান জানেন। তবে একবার চাদরের ভেতর থেকে জুলজুল করে চোখ মেলে উকি মেরে দেখলাম চারিদিকে গাঢ় অন্ধকারের মেলা বসেছে। কোথাও জনমানবের সাড়া নেই। বুকটা ছ্যাত করে উঠল। কোথায় বাগবাজারে আমার বাড়ি, আর কোথায় পড়ে আছি আমি একলা। গুন্ডায় গলায় ছুরি বসাতে পারে, সাপে কামড়াতে পারে, বিনা চিকিৎসায় প্রাণ পাখি ফুরুত করে পালিয়ে যেতে পারে। বাড়ির লোক এতক্ষণ হয়তো ভেবে সারা হচ্ছে, আর তো এখানে থাকা চলে না। যেমন করেই হোক আমাকে আজ বাড়ি যেতেই হবে। অনেক কষ্টে উঠে দাঁড়ালাম। গায়ের ভেতর দিয়ে তখন যেন আগুনের ঝলক ছুটছে। চোখের সামনে দিয়ে যেন রাশি রাশি সর্ষে ফুল নাচতে নাচতে একবার আধার সাগরে ডুবে যাচ্ছে, আর একবার ভেসে ভেসে উঠছে। প্রতিবার পা ফেলি আর মনে হয় এই বুঝি আমি তড়াম করে প্রপাত ধরণী তলে হলুম। তবু থামলাম না। মাতালের মতন টলতে টলতে এগিয়ে চললাম। রাত ঝাঁ ঝাঁ করছে। সেই রাত্রে আমি প্রথম বুঝতে পারলাম পৃথিবী কত বেশি স্তব্ধ হতে পারে। শহরের হট্টগোলে রাগ হয় বটে, কিন্তু এই স্তব্ধতাও সহ্য করা অসম্ভব। একটা ব্যাঙ, কি একটা ঝিঁঝি পোকা, কি একটা পাহারাওয়ালার নাক পর্যন্ত ডাকছে না। গাছের পাতায় বাতাসের একটু নিঃশ্বাস পর্যন্ত শোনা যাচ্ছে না। সারি সারি কোম্পানির আলোর থামগুলো নীরবে দাঁড়িয়ে জ্বলন্ত চক্ষে যেন থমথমে অন্ধকারকে নিরীক্ষণ করছে। তিমির তুলির প্রলেপ মাখানো গাছপালার ফাঁকে ফাঁকে বাড়ির পর বাড়ি দেখা যাচ্ছে বটে, কিন্তু তারাও যেন প্রেতপুরীর মতন স্তব্ধ। কে যেন আজ নিদুটির মন্ত্র পড়ে সমস্ত জগৎকে বোবা করে দিয়ে গেছে। জ্বরের ঘরে চলেছি তো চলেছি। এই নিঃশব্দ পল্লী ছেড়ে শহরের শব্দের রাজ্যে গিয়ে পড়বার জন্যে প্রাণ যেন আইঢাই করতে লাগলো। তবু এ পথ আর শেষ হতে চায় না। এ পথ যেন আজও শেষ হবে না, কালও শেষ হবে না। আমাকে যেন কোন অভিশপ্ত আত্মার মতন চলতে হবে অনন্তকাল ধরে। এক বেচারা ইহুদির গল্প পড়েছিলাম। কার সাপে তাকে নাকি অনন্তকাল ধরে সারা বিশ্বে ছোটাছুটি করে বেড়াতে হয়েছিল। আমারও তাই হলো নাকি? মাথাটা একবার নাড়া দিয়ে ভাবলাম, দূর চাই, এসব কি উদ্ভট কথা ভাবছি। জ্বরে আমার মাথা খারাপ হয়ে গেল নাকি? মাঝে মাঝে এক একটা মাঠ যেন এক একটা অন্ধকারের মায়া সরোবর। সেখানে দিয়ে যেন অন্ধকারের ঢেউ বইছে। অন্ধকারের স্রোত ছুটে আসছে আমাকে গ্রাস করবার জন্যে। অন্ধকারের তরঙ্গের ভেতরে গাছগুলোকে দেখাচ্ছে যেন বড় বড় দৈত্য দানবের মতো। পথিকের হৃৎপিণ্ড ছেড়ে খাবার জন্য তারা ওঁত পেতে প্রস্তুত হয়ে আছে। কান্না ভরা কনকনে বাতাস এসে চুপি চুপি যেন আমার কানে কানে বলে যাচ্ছে, ও হে নিঝুম রাতের অজানা মানুষ, এ মৃত্যুপুরের ভেতর দিয়ে কোথায় চলেছ তুমি? আমার কথা শোনো। ভূত প্রেতরা একে একে জেগে উঠেছে।
এই বেলা প্রাণ নিয়ে পালিয়ে যাও, পালিয়ে যাও, যাও। আরো খানিক অগ্রসর হয়ে মনে হলো পৃথিবীর সমস্ত শব্দ এসে আমার দুই পায়ের দুই জুতোর ভিতর আশ্রয় নিয়েছে। প্রত্যেকবার পা ফেলি আর সেই শব্দগুলো জুতোর ভেতর থেকে ছলকে উঠে রাজপথের উপরে আছাড় খেয়ে পড়ে আমাকে চমকে চমকে তোলে। শব্দ শুনতে পাই, নিজের পায়ের শব্দ পাচ্ছি, কিন্তু কেন জানি না সে শব্দ শুনে মন আমার খুশি হবে কি আরো আরো বেশি নেতিয়ে পড়তে লাগলো। সে যেন রাজপথে ঘুমন্ত কোনো অশরীরী প্রেতাত্মার চিৎকার, আমার পদাঘাতে সে যন্ত্রণায় গচরে উঠছে। এতক্ষণ পরে রসা রোডের মোড়ে এসে পড়লাম। স্বস্তির নিঃশ্বাস ফেলে ট্রামওয়ের একটা লোহার থামে ঠেসান দিয়ে দাঁড়িয়ে খানিকক্ষণ জিরিয়ে নিলাম। এখানটাও তেমনি নির্জন আর তেমনি নিস্তব্ধ হলেও আমার মন যেন অনেকটা আরাম পেল। এই তো ট্রামের রাস্তা, এই পথ ধরে সিধে গেলেই যত মাইল দূরেই থাক আমার পাড়া বাগবাজার পাওয়া যাবেই। খানিক দূর এগুতে পারলেই লোকজনেরও সাড়া পাওয়া যাবে নিশ্চয়ই। আর ট্রাম ও বাস বন্ধ হলেও ট্যাক্সি মেলাও তো অসম্ভব নয়। তখন জ্বরে আমার চোখ ছলছল করছে, কান করছে ভোঁ ভোঁ, আর মাথা ঘুরছে বোঁ বোঁ করে। বারবার ইচ্ছে হতে লাগলো পথের উপরে লম্বা হয়ে শুয়ে পড়বার জন্যে। কেবল বাপ মায়ের বিষণ্ণ মুখের কথা ভেবেই মনের সেই ইচ্ছা দমন করলাম অনেক কষ্টে। হঠাৎ দূর থেকে একটা শব্দ জেগে উঠে চারিদিকে নিস্তব্ধতার মুখে ভাষা দিল। ঘড় 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 করে একটা বাজ ডাকার মতো শব্দ আমার দিকে এগিয়ে আসছে। তারপর শুনলাম ভ্যাপুর আওয়াজ। ট্যাক্সি না বাস? আহ্লাদে চাঙ্গার সোজা হয়ে দাঁড়িয়ে পথের দিকে তাকিয়ে রইলাম। তারপরেই দেখা গেল নিচে দুটো আর উপরে একটা আলো। তিনটে আলো দেখেই বুঝলাম ট্যাক্সি নয়, বাস আসছে। তাহলে জ্বরের ধমকে আমি ভুল বুঝেছিলাম। বাস যখন চলছে তখন রাত খুব বেশি হয়নি, কিন্তু আশ্চর্য, এরই মধ্যে এই অঞ্চলটা এমন ভয়ানক স্তব্ধ হয়ে পড়ে। বাবা, আমার কলকাতার গোলমাল বেঁচে থাক, এই অঞ্চলে আবার ভদ্রলোক বাস করে। কিন্তু বাসের আলো অত বেশি জ্বলছে কেন? সামনে সারা পথ যেন সে আগুনের ঢেউ বইয়ে ছুটে আসছে। আর এই নিরালা পথে অত জোরে ভ্যাপু বাজারি বা দরকার কি? এ অঞ্চলের সন্ধ্যের পরেই ঘুমকাতুরে লোকগুলোর কানে যে তালা ধরে যাবে। ঊর্ধ্বশ্বাসে ছুটতে ছুটতে ধুলোয় ধুলোয় পথ অন্ধকার করে একখানা রাঙা টকটকে মস্ত বড় বাস আমার কাছে এসে হঠাৎ দাঁড়িয়ে পড়ল, এবং সঙ্গে সঙ্গে একজন তীব্র তীক্ষ্ণ স্বরে চেঁচিয়ে উঠল, ধর্মতলা ধর্মতলা ওয়েলেসলি শ্যামবাজার, ধর্মতলা ধর্মতলা ওয়েলেসলি শ্যামবাজার। আমি তাড়াতাড়ি বাসে উঠে একখানা গদি মোড়া আসনের উপর গিয়ে ধুপ করে বসে পড়ল। হোক শ্যামবাজারের বাস। এই স্তব্ধ মরার মুল্লুক থেকে এখন তো সরে পড়ি। শ্যামবাজার থেকে বাগবাজার পায়ে হেঁটে যেতে এমন কিছু বিশেষ দেরি লাগবে না। কিন্তু কেন জানি না বাসের ভেতরে ঢুকেই আমার বোধ হলো আমি যেন এক জগৎ ছেড়ে আর এক অচেনা জগতের ভিতরে প্রবেশ করলাম। বাস ছুটছে, তার ভেঁপু বাজছে, এত বেগে বাস ছুটছে তার জানলাগুলো সব খোলা রয়েছে, অথচ বাহির থেকে বাতাসের একটুখানি ঝলক পর্যন্ত আমার গায়ে লাগছে না। ভারী অবাক হয়ে গেলাম। আমার জ্বরকে এত বেশি উঠেছে যে দেহের অনুভব করবার ক্ষমতাটুকু আর নেই। পথ তেমনি নির্জন আর নিঃসার।
কিন্তু বাতাসও কি আজ ঘুমিয়ে পড়েছে? আমার খালি মনে হতে লাগলো দম বন্ধ হয়ে সারা পৃথিবী আজ মারা পড়েছে। তার কোথাও আর জীবনের লক্ষণ নেই। বেঁচে আছে খালি আমি আর এই বাসের ড্রাইভার, কন্ডাক্টর। আমরা তিনজন ছাড়া বাসের ভেতরেও কোনো আরোহী ছিল না। থাকবেই বা কেন? এত রাতে কার ঘাড়ে ভূত চাপবে যে বাসে চড়ে বেড়াতে বেরুবে? বাসের ভ্যাপু বাজছে আর বাজছে। কান যে ঝালাপালা হয়ে গেল। কন্ডাক্টরের দিকে ফিরে বিরক্ত হয়ে বললুম, ড্রাইভারকে বারণ করে দাও, পথে লোকও নেই, গাড়িও নেই, তবু এত হর্ন বাজাচ্ছে কেন? লোকটা শিখ, মস্ত বড় লম্বা দেহ, মস্ত বড় দাড়ি। সে কালা আর বোবার মতো আমার পানে তাকিয়ে রইল। আবার বললুম, শুনছো, হর্ন দিতে বারণ করো। সে তবু জবাব দিলে না, ড্রাইভারকে হর্ন থামাতেও বললে না। লোকটা সত্যি সত্যি কালা নাকি বোবা? কিন্তু না, তাই বা হবে কি করে? এই খানিক আগেই তো সে ধর্মতলা, ওয়েলেসলি, শ্যামবাজার বলে চেঁচিয়ে পাড়ামাত করছিল। সে বোধহয় আমার কথার জবাব দিতে চায় না। এরা কি ভেবেছে যে এদের ভ্যাপুর আওয়াজে সারা শহরের ঘুম ভেঙে যাবে, আর তাহলেই সবাই বিছানা থেকে লাফিয়ে পড়ে ছুটে এসে বাসের প্যাসেঞ্জার হয়ে বসবে? কিন্তু শহর জাগবার কোনো লক্ষণ প্রকাশ হলো না। পথের আশেপাশে নেড়ে কুকুরগুলো আরাম করে কুণ্ডলি পাকিয়ে শুয়ে শুয়ে ঘুমোচ্ছিল। কিন্তু এই বাসের সাড়া পেয়েই তারা তাড়াতাড়ি উঠে ল্যাজ পেটের তলায় ঢুকিয়ে ছুটে পালাতে লাগলো। মহা ভয়ে কেউ কেউ করে কাঁদতে কাঁদতে পালাতে লাগলো। আজকে বাইরের জীবের সাড়া পাওয়া যাচ্ছে কেবল ওই কুকুরগুলোর কাছ থেকে, কিন্তু তারাও দেখা দিয়েই অদৃশ্য হচ্ছে। কুকুরগুলো কেন আমাদের বাস দেখে পালাচ্ছে? মনের ভেতর কেবল এই প্রশ্নই জাগতে লাগলো। কন্ডাক্টর কেন আমার কথার জবাব দিচ্ছে না? কেন ড্রাইভার কেন ক্রমাগত ভ্যাপু বাজাচ্ছে? কেন কেন কেন? কন্ডাক্টরের দিকে ফিরে বললাম, তোমার ভাড়ার পয়সা নাও। সে মস্ত একখানা কালো হাত বাড়িয়ে দিলে। ভাড়া দিয়ে টিকিট নেবার সময় আমার হাতে তার হাতের ছোঁয়া লাগলো। অমনি মনে হলো কে যেন একখানা তীক্ষ্ণ বরফের ছুরি দিয়ে আমার হাতে খ্যাচ করে খোঁচা মারে। জ্যান্ত মানুষের হাত এমন ঠান্ডা কনকনে হয়। আশ্চর্য হয়ে তার মুখের দিকে তাকালাম। তার লম্বা চুল, তার দাড়ি গোফের জঙ্গলে ভরা মুখখানি বাঁশি মরার মুখের মতো স্থির। তার চোখেরও পলক পড়ছে না। তার চোখ যেন পাথরে গড়া। আমার বুকটা গুড়গুড় করতে লাগলো। আজকের শহরের এই নির্জনতা, পৃথিবীর এই নিঃশব্দ, বাতাসের এই অভাব, ভাড়াটে বাসের এই ভ্যাপুর আওয়াজ, কন্ডাক্টরের এই উদাসীন মূর্তি, সমস্তই যেন রহস্যময়, সমস্তই যেন অস্বাভাবিক। কি কুক্ষণে আজ বাড়ির বাইরে পা দিয়েছি! যতবার ফিরে তাকাই ততবারই কন্ডাক্টরের সেই মরার মতো স্থির মুখ আর পলকহারা পাথুরে দৃষ্টি চোখে পড়ে। কেমন একটা অমানসিক ভাবে আমার মনটা ছেয়ে গেল। আর সহ্য করতে পারলাম না। সামনের বেঞ্চের উপরে দুই হাতের ভেতরে মাথা রেখে চোখ মুদে আমি চুপ করে বসে রইলাম। ভাবলাম শ্যামবাজারে পৌঁছবার আগে আর মাথা তুলতে চাইব না। কিন্তু মাথা তুলতে হলো, আবার চোখ খুলতেও হলো। আধা ঘন্টারও বেশি সময় কেটে গেছে, গাড়িও না থেমে ক্রমাগত ছুটছে। তবু এখনো শ্যামবাজার এলো না কেন? মুখ তুলে জানালা দিয়ে মুখ বাড়িয়ে আমার আর বিস্ময়ের সীমা রইল না। শ্যামবাজার তো অনেক দূরের কথা, গাড়ি এখনো ভবানীপুরেই আসেনি। অথচ গাড়ি এত বেগে ছুটছে যে পথের দুপাশের বাড়িগুলো তীরের মতো পিছনে সরে যাচ্ছে। এও কি সম্ভব?
হতভম্বের মতন মুখ ফিরিয়েই দেখি গাড়ির ভিতরে 10-12 জন লোক বসে আছে। নিজের চোখেও আমি আর বিশ্বাস করতে পারলাম না। আমি হলপ করে বলতে পারি এতক্ষণের ভেতরে গাড়ি একবারও থামেনি। তবু কোত্থেকে এরা এলো? কখন গাড়িতে উঠল এরা? একে একে সকলের মুখের পানেই তাকিয়ে দেখলাম সব মুখই মরার মতো স্থির, নির্বিকার। সব চোখের পাথুরে দৃষ্টি আড়ষ্ট হয়ে আছে। কে যেন শ্মশান থেকে কয়েকটা মৃতদেহ তুলে নিয়ে এসে বেঞ্চের উপরে সারি সারি বসিয়ে দিয়ে গেছে। তাদের ভেতরে বাঙালি আছে, খোট্টা আছে, সাহেব আছে, কিন্তু তারা সবাই চেয়ে আছে আমার দিকে। সে চাউনিতে কোনো ভাবের আবেজ নেই। সে চাউনি যেন চাউনিই নয়, অথচ সে চাউনি দেখলেই গা ছমছম করে, দেহের রক্ত ঠান্ডা হয়ে আসে। তাদের চাহনি যেন চোখের ভেতর দিয়ে আসছে না, আসছে আলোকের উপর ওপার থেকে, অন্ধকারের আত্মার ভেতর থেকে, যে দেশে জ্যান্ত মানুষ নেই সেই দেশ থেকে। ভাবহীন অথচ ভয়ানক তাদের সেই চাহনি। আর এক আশ্চর্য ব্যাপার এই যে গাড়ির ঝাঁকুনিতেও তাদের কারোর দেহও এতটুকুও নড়ছে না। গাড়ির ভেতরে বসেও তাদের দেহ যেন গাড়িকে না ছুঁয়ে শূন্যে বিরাজ করছে। মনে হতে লাগলো আমার অজ্ঞাতসারে যেমন হঠাৎ তারা গাড়ির ভেতরে উড়ে এসে জুড়ে বসেছে, তেমনি হঠাৎ তারা আবার হাওয়া হয়ে হাওয়ার সঙ্গে মিলিয়ে যেতে পারে আমার অজান্তেই। যেন তারা ছায়ার কায়াহীন অনুচর, দেখা দেয় ধরা দেয় না। তাদের দেখা যায়, ধরা যায় না। আমার সভয় দৃষ্টি আবার পথের দিকে ফিরিয়ে নিলাম। গাড়ি তেমনি হেঁচকে তোলা আওয়াজের মতো ভ্যাপুর শব্দ করতে করতে তীর বেগে ছুটছে, কিন্তু তখনও ভবানীপুর আসেনি। আমি শ্যামবাজার নাকি সোজা জমালয়ের দিকে চলেছি? কি এক দুঃসহ অজানা টানে অস্থির হয়ে চোখ আবার গাড়ির ভিতরে ফেরালাম। গাড়িতে ইতিমধ্যে লোকের সংখ্যা আরো বেড়ে উঠেছে। তারাও স্থির নেত্রে আমার দিকে তাকিয়ে আছে। সমস্ত গাড়ির ভেতরে একটা পটকা গন্ধ ভেসে ভেসে বেড়াচ্ছে, যেন বাঁশি মরার গন্ধ। হাসপাতালে মরার ঘরে গিয়ে আমি একবার এইরকম গন্ধই পেয়েছিলাম। আমার সর্বাঙ্গে কাটা দিল, বুকের কাছটা শিউরে শিউরে উঠতে লাগলো। আমি কি জেগে আছি না স্বপ্ন দেখছি? আর থাকতে না পেরে হঠাৎ চেঁচিয়ে উঠে বললাম, এই কন্ডাক্টর, গাড়ি বাঁধো। কন্ডাক্টর কোনো সাড়া দিল না, গাড়ি থামাবারও চেষ্টা করল না। আমি আবার বললাম, কিন্তু কোনো ফল হলো না। রেগে দাঁড়িয়ে উঠে কন্ডাক্টরের দেহ ধরে আমি নাড়া দিতে গেলাম, কিন্তু তাকে ছুঁতেও পারলাম না। চোখের সামনে তাকে স্পষ্ট দেখতে পাচ্ছি, কিন্তু তাকে স্পর্শ করতে পারছি না। সে দেহ যেন হাওয়া দিয়ে তৈরি। হঠাৎ গাড়ির সব লোক একসঙ্গে অট্টহাস্য শুরু করে দিল। সে অদ্ভুত বিভৎস হাসি আসছে যেন অনেক দূর থেকে, অনেক আকাশ বাতাস ভেদ করে, অনেক সমুদ্র পাহাড় প্রান্তর পার হয়ে, অনেক নরকের অন্ধকারে ডুব দিয়ে। অথচ তার আওয়াজ এত স্পষ্ট যে আমার কান যেন ফেটে যাবার মতো হলো। আমি পাগলের মতো চিৎকার করে বললাম, গাড়ি থামাও, জলদি গাড়ি থামাও, এই ড্রাইভার। গাড়ি থামানোর ঘন্টার দড়ি ধরে আমি ঘন ঘন নাড়তে লাগলাম। ড্রাইভার এতক্ষণ পরে আমার দিকে মুখ ফেরালে। সে মুখে এক তিলো মাংস নেই। সে মুখ সাদা ধবধবে হাড়ের মুখ, নাক চোখের জায়গায় 3-3টে গর্ত, দুঠোঁটের জায়গা দুসারি দাঁত বেরিয়ে আছে। এতক্ষণ তবে এই পোশাক পরা কঙ্কালটাই গাড়ি চালিয়ে আসছে।
গাড়ির ভেতরে অট্টহাসির আওয়াজ আরো বেড়ে উঠল। আর সইতে পারলাম না। সেই ভীষণ অট্টহাসি শুনতে শুনতে আমি আমি অজ্ঞান হয়ে গেলাম। জ্ঞান হলে দেখলাম নিজের ঘরের বিছানায় শুয়ে আছি। আমার চারপাশে বসে মা, বাবা, ভাই আর বোনেরা। শুনলাম আমি নাকি রসা রোডের ফুটপাতের উপর জ্বরের ঘোরে বেহুশ হয়ে শুয়েছিলাম। কালকের রাতের বিভীষিকার কথা সকলকে বললাম। বাবা বললেন, ওসব বাজে কথা। জ্বরের ঝোঁকে লেকের ধার থেকে রসা রোড পর্যন্ত এসেই বেহুশ হয়ে পড়েছিলে, তারপর ওইসব খেয়াল দেখেছ। কিন্তু আমার মন তা বলছে না। না না, আমি যা দেখেছি তা খেয়াল নয়, একেবারেই খেয়াল নয়।